জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে জনতান প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ একটা অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। ঐক্যমত্য প্রতিষ্ঠায় জোর প্রধান উপদেষ্টার। নির্বাচন কমিশনের অধীনেই থাকছে এনআইডি কার্যক্রম। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিলের সিদ্ধান্ত। 17 বছর পর মুক্ত লুৎফুজ্জামান বাবর। কারা ফটকে নেতাকর্মীর ছল। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে জল কামান ব্যবহার। নারী শিক্ষার্থী সহ কয়েকজন আহত। দেশে HMP ভাইরাসের প্রথম প্রাণহানি। স্বাস্থ্যবিধি মেনে চললে নিরাপদ থাকা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। টিউলিপ কাণ্ডে ব্রিটেনের রাজনীতিতে উত্তাপ। শুধু মন্ত্রী নয়, MP পদ থেকেও বাদ দেওয়ার আহ্বান প্রবাসীদের। এবং আজ চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে BPL এর চট্টগ্রাম পর্ব শুরু করবে রংপুর রাইডার্স। রাজশাহীর মুখোমুখি হবে সিলেট। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সবার অবদান নিশ্চিত করতে হবে, খতিয়ে দেখতে হবে এর রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি দিক। এছাড়া শব্দটা আসলে কি হবে, ডিক্লারেশন নাকি প্রোক্লেমেশন, তাও ঠিক করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। থাকতে হবে পরিষ্কার যুক্তি। পাশাপাশি ভবিষ্যতে যেন এই ইস্যুকে কেন্দ্র করে ফ্যাসিবাদীরা কোনো বিতর্কের সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য খুব ভেবেচিন্তে সময় নিয়ে ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে এসব পরামর্শ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইন উপদেষ্টা জানান, সবার মতামতের ভিত্তিতে বিপ্লবের ঘোষণাপত্র ঠিক করবে সরকার। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে তা ঠিক করতে রাজনৈতিক দলের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বিএনপি, জামাত সহ আরও কিছু সমমনা রাজনৈতিক দল অংশ নেয়। ঐক্যের মাঝখানে ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। বৈঠক শেষে নেতারা জানান, ঐক্যবদ্ধভাবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ঠিক করতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেই ঐক্যমত্যের প্রকাশ হিসেবে এটা সামনে আসে। সেইভাবে আমরা দলিলটি তৈরি করার জন্য পদ্ধতিগত জায়গায় প্রস্তাব করেছি। সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায়, প্রফেসর ইউনূস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন এবং একসাথে কাজ করবার জন্য অঙ্গীকার করেছেন। এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। বিএনপি বলছে, এই ইস্যুকে কেন্দ্র করে জাতীয় ঐক্য যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করতে হবে। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সবার মতামতের ভিত্তিতেই ঠিক করা হবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, যেন ভবিষ্যতে আর কোনো বিতর্কের সুযোগ না থাকে।
এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিক মতো করে বলতে হবে। পলিটিক্যাল নেচার বা লিগ্যাল নেচারটা কি হবে সেটা স্পষ্ট করতে হবে। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে, এই ঘোষণাপত্রটা আরো বেশি আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে, তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে 15ই জানুয়ারির বেঁধে দেয়া সময়সূচি থেকে সরে এসেছেন তারা। যদি আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। আমরা আমাদের এই ধৈর্যকে কেউ সুযোগ বা যদি অপচেষ্টা করার লিপ্ত হয়, আমরা মনে করি তাদেরও আগামীতে ফেসিবাদী ব্যবস্থার যে লড়াই রয়েছে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে। গত 31 ডিসেম্বর জুলাই গণ আন্দোলনের ঘোষণাপত্র প্রণয়নের কথা বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে সরকারের আহ্বানে সেদিন তারা ঘোষণাপত্র প্রণয়ন থেকে সরে আসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ঐক্যমত্য প্রতিষ্ঠা না হলে ঘোষণাপত্রের প্রয়োজন নেই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ঢাকা সর্বদলীয় বৈঠকে তিনি কথা বলেন। সরকার প্রধান বলেন, গণঅভ্যুত্থানে সবাই ঐক্যবদ্ধ ছিল, ঘোষণাপত্রেও সেই ঐক্যের প্রতিফলন থাকা দরকার। জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের স্বরূপ কেমন হবে এই বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি করতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসে বেশ কয়েকটি রাজনৈতিক দল। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা। আলাপের বিষয়বস্তু হবে। প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে সবার ঐক্যমতের মধ্য দিয়ে, তাই ঘোষণাপত্র প্রণয়নেও সবার ঐক্যমত জরুরি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুবিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। নতুন বাংলাদেশ নির্মাণে যে যাত্রা শুরু হয়েছে সে যাত্রায় সবার সহযোগিতা চান ডক্টর ইউনূস। বাঁচিয়ে যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রে করতে হবে। সেই কথার থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে প্রধান উপদেষ্টা বলেন, যতদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ততদিন সকলকে নিয়েই কাজ করতে চান তিনি। স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। শাহ আলী জয়, নিউজ 24, সেটা আমরা ঢাকা। সারা দুনিয়াকেও জানাতে চাই, আমাদের দেশবাসীকেও জানাতে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে তার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়ে সুপারিশ করেছে এ বিষয়ে গঠিত সংস্কার কমিশন। এর প্রধান সফরাজ হোসেন মনে করেন, রাজনৈতিক নির্দেশে যারা অবাধে গুলি চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই সংস্কৃতি কমবে। নিউজ 24-কে তিনি বলেন, পুলিশ চাইলেই কাউকে গ্রেপ্তার করতে পারবে না, মানতে হবে আইন। এর পক্ষেও রয়েছে শক্ত সুপারিশ। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে গঠিত 6 সংস্কার কমিশনের 4টি বুধবার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। এখন এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার।
একটি জনবান্ধব এবং দক্ষ পুলিশ বাহিনী তৈরি করতে 15টি সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এর প্রধান সফররাজ হোসেন নিউজ 24-কে জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দেশের পুলিশ বাহিনী দানব বাহিনীতে পরিণত হয়েছে বিগত সময়ে, যার প্রমাণ জুলাই বিপ্লবের ঘটনা। এই চর্চা থেকে বের হওয়ার কঠোর সুপারিশ করেছে কমিশন। এই জন্যই আমরা এটাকে খুব একটা প্রায়োরিটি বেসিসে আমরা করেছি। জাতিসংঘের যে নীতিমালা সেটা অনুসরণ করে যদি কোনো কারণে কোনো জনসভা বা কোনো উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে হয়, তার 5 ধাপে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমে যেমন হয়তো নেগোসিয়েশন করতে হবে, বুঝাতে হবে, তারপর হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাড়তে হবে আস্তে আস্তে, যে ভবিষ্যতের জন্য যদি কোনোদিন কোনো সংঘাত হয় তাহলে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারটা খুব সীমিত হবে আর কি। ব্যক্তিগত আক্রমণ অথবা ক্ষমতার দ্বারা নির্দেশিত হয়ে পুলিশের হাতে গ্রেপ্তারের ঘটনার উদাহরণ আছে কমিশনের কাছে। এখন থেকে এমন ঘটনা বন্ধ করতে গ্রেপ্তারের আগে জানাতে হবে পরিবারকে, মানতে হবে হাইকোর্টের নির্দেশনা। সুপ্রিম কোর্ট নির্দেশনা আছে 2016 সালের শেষে, যে পুলিশ যেন নিয়ন্ত্রিত অবস্থায় যে তার ক্ষমতাটা অ্যারেস্ট করে, কোন লোককে অ্যারেস্ট করতে গেলে অন্ততপক্ষে 10 দফার নির্দেশনা আছে, এই 10 দফার নির্দেশনা মেনে যেন কাজ করে। গ্রেপ্তার করলেও তাকে বলতে হবে, আশেপাশে যারা আছে তাদেরকে যদি বাসা থেকে গ্রেপ্তার করে তাহলে সবাইকে জানাতে হবে, প্রতিবেশীকেও জানাতে হবে। আর রাস্তা থেকে যদি গ্রেপ্তার করে তাহলে ইমিডিয়েটলি তার আত্মীয়স্বজনকে জানাবেন। এই সাদা পোশাকের ক্ষেত্রে তাদের পরিচয় দিতে হবে, আইডেন্টি কার্ড দেখাতে হবে। পুলিশের দুর্নীতি কমাতে থানা ভিত্তিক সর্বদলীয় নাগরিক কমিটি গঠনের সুপারিশও রয়েছে কমিশনের। এতে সাধারণ মানুষের উপর পুলিশের কর্তৃত্ব কমবে, জানান সফররাজ হোসেন। পুলিশ যেন প্রত্যেকটা থানা উপজেলা পর্যায়েও একটা দায়বদ্ধ থাকে আর কি। এর ফলে হবে কি, দুর্নীতি হলো বোধহয় সম্ভবত 1 নম্বর সমস্যা ছিল। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ডলারের দাম বৃদ্ধির প্রভাবে এমনিতেই ঊর্ধ্বমুখী ওষুধের বাজার, তার উপর বিক্রয় পর্যায়ে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে আরেক দফা দাম বাড়বে ঔষধের। ঔষধ শিল্প মালিকরা বলছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধিতে চাপে থাকা এই শিল্পে নতুন ধাক্কা হতে যাচ্ছে ভ্যাট বৃদ্ধির এই সিদ্ধান্ত। এতে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ব্যথা নিরাময়ে বিপুল ব্যবহৃত ট্যাবলেট টরেক্স। 1 মাস আগেও স্কয়ার ফার্মার এই ওষুধের প্রতি বক্সের দাম ছিল 600 টাকা, যা এখন বিক্রি হচ্ছে 1000-এ। একই কোম্পানির উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ রসুভা 5-এর দাম বেড়েছে প্রতি পাতায় 20 টাকা। এভাবে প্রায় সব ওষুধ কোম্পানির অতি প্রয়োজনীয় শত শত ওষুধের দাম এখন গরিবের নাগালের বাইরে। নিউবিয়নের দাম বাড়েছে, নিউরোবেস্ট রেনাটা কোম্পানির এর দাম বাড়েছে, স্কয়ার ফেক্সোফেনাডিন 300 টাকা বক্স থেকে 360 টাকা করছে। তো এইরকম দেখা যায় একটা কোম্পানি যখন দাম বাড়ায়, পাশাপাশি অন্য অন্য কোম্পানিরা দেখা যায় ইমিডিয়েটলি দ্রুত দাম বাড়ায় দেয়। নাপা ওষুধটা আগে ছিল 8 টাকা পাতা, হুট করে সব 12 টাকা করছে। নাপা সিরাপ ছিল 20 টাকা ছিল, এখন হুট করে 35 টাকা। এখন ওষুধের এরকম অবস্থা হয়েছে, সাধারণ মানুষ মনে করেন আগে ভাত মাছ না খেয়ে মরতো, এখন ওষুধ না খেয়ে মরবো। এই মেডিসিনের উপরে ব্যাট ট্যাক্সটা একটু কমায় দেখ, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ যাতে কিনে খাইতে পারে। ওষুধ শিল্প মালিকরা বলছেন, গত 1.5 বছরে টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে 40%। এর ফলে কাঁচামাল আমদানিতে বেড়েছে ব্যয়, যার প্রভাব পড়েছে ওষুধের দামে। প্রায় 90% কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। আমরা যে কাঁচামালটা নিয়ে আসতাম $1 বিপরীতে 83, 84, 85, 86 টাকা ছিল, সেটা এখন এসে অনেক বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ওষুধের বিক্রয় পর্যায়ে আবারও ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 2.4% থেকে বাড়িয়ে করা হয়েছে 3%। এতে ওষুধের দাম বাড়বে আরেক দফা। ব্যবসা পরিচালনার যে ব্যয় এবং তার উৎপাদন খরচ এবং এর সাথে আনুষঙ্গিক যেগুলো আছে, এগুলো সবগুলোই কিন্তু আপনার উৎপাদনের উপর যে পড়েছে। প্রাইমারি প্রোডাক্টসের উপরে ব্যয় থাকার কথা না, মানে এই অসময়ে যেখানে মূল্যস্ফীতিটা এখনো কমানো যাচ্ছে না, সেখানে যদি এটা করা হয় দামের উপরে একটু পড়বে। শুধু ওষুধ নয়, মোবাইল কল রেট ও ইন্টারনেট, রেস্তোরাঁ, ফলমূল সহ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাটের হার বেড়েছে। আইএমএফ এর শর্ত মেনে রাজস্ব আদায় বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনের হাতেই থাকছে এনআইডি কার্যক্রম। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল করা হচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে দিতে বিগত আওয়ামী লীগ সরকার এই আইন করে প্রজ্ঞাপন জারি হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৃন্দ সহ সুশীল সমাজ ও দেশের সাধারণ মানুষ এই কার্যক্রম ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছিল।
17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রিয় নেতাকে এক নজর দেখতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে ঢল নামে নেতাকর্মীদের। অসীম ভালোবাসায় আপ্লুত বিএনপির এই নেতা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। লুৎফুজ্জামান বাবরকে এক নজর দেখতে এভাবেই আবেগে আপ্লুত হয়ে কারাগারের ভেতরে ঢুকে পড়েন নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছর পর মুক্ত বাতাসে 4 দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নেন ফুল দিয়ে। স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। নিজেদের প্রিয় নেতার কারামুক্তিতে ঢাকঢোল নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে নেতাকর্মীরা। লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে যেমন খুশি, তেমনি তার প্রতি অনেক প্রত্যাশাও রয়েছে কর্মী সমর্থকদের। এই 17টা বছর শুধু বাবর ভাই একা নয়, নেত্রকোনা জেলার বিএনপির সকল নেতাকর্মীরা এই একই সাজা ভোগ করেছেন। আমাদের সবাই যে উৎসব মানে অনেক আনন্দ, এটা বলা বাহুল্য। উনি দেশের হাল ধরবেন, আমাদের নেত্রকোনা তথা বৃহত্তর ময়মনসিংহের হাল ধরবেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে পেয়ে বাবরও উচ্ছ্বসিত। নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শান্ত থাকার আহ্বান জানান এই রাজনীতিবিদ। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। দুর্নীতি, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ও 10 ট্রাক অস্ত্র উদ্ধারের মতো ঘটনায় করা মামলায় দণ্ডিত হয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দীর্ঘ 17 বছর কারাবাসের পর অবশেষে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলের হাল শক্ত হাতে ধরবেন এই নেতা, এমনটাই চাওয়া দলের প্রতিটি নেতাকর্মীর। তাদের প্রত্যাশা, দেশ ও মানুষের কল্যাণে নতুন উদ্যমে আবারও কাজ করে যাবেন লুৎফুজ্জামান বাবর। নাইম আল চিকো, নিউজ 24, কেরানীগঞ্জ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, তাই আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার বিকালে সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির নেতারা। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় বাবরকে কারাবন্দী করেছিল। এদিকে অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। আমাদেরকে নতুন মানবিক সাম্য, আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা যাতে মুক্ত কণ্ঠে কথা বলতে পারি, এইটার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে এক নারী শিক্ষার্থী সহ আহত হয়েছেন 3 জন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে। বুধবার আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ যাত্রা করে সংক্ষুব্ধ ছাত্র জনতা। পাঠ্যবইয়ের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও বহালের দাবি তোলা দুটি শিক্ষার্থী সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি ও বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচির সময় ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ যাত্রা শুরু করে তারা। শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেডের মুখোমুখি হয় মিছিলটি। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী জলকামান, টিয়ার শেল ও শব্দ বোমা ছোড়ে। এ সময় আহত হয় কয়েকজন। আওয়ামী লীগের পুলিশ চালিয়েছে, লাঠিচার্জ করেছে।
আজকে তারা ইন্টারিম গভর্নমেন্টের হয়ে লাঠিচার্জ করছে, আজকে আমাদের উপর হামলা করেছে। আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 600 জনকে রিকশা দিয়ে হসপিটালে নিয়ে গেছে, একজন পথচারী পা ভেঙে দিয়েছে। আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরে এসে আমরা দেখছি একই দায় আজকে আমাদের উপর হামলা করা হলো। পুলিশ জানায় সচিবালয় প্রাঙ্গণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হন তারা। আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, তো ওইটাও ভেঙে ফেলছে। তো যখনই ভেঙে ফেলছে আমরা জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে। হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়। এর প্রতিবাদে আবারও বিকেলে রাজু ভাস্কর্যে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ছাত্র ফ্রন্ট, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা সহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও শিক্ষকরা। আমাদের উপর যেভাবে হামলা করাইছিল ওই হামলা যেন আর দ্বিতীয়বার যেন না হয়, আর যারা হামলা করছে এদেরকে যেন সঠিক শাস্তি দেওয়া হয়। আমাদের আজকে আন্দোলন চূড়ান্তভাবে কর্মসূচি চালিয়ে যাবো। আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার যারা দায়িত্ব নিয়েছেন তারা যদি এই দায়িত্ব পালন না করতে পারেন তাহলে তো আসলে আমাদের হাতে আপনারা কি অপশন রাখছেন। বুধবারে এনসিটিভির সামনে হামলার বিচার নিশ্চিত ও সকালে পুলিশের চার্জের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। দাবির যৌক্তিকতার ঊর্ধ্বে নারী সহ আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে সব মহল। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে, আবার অনেকেই এর মাঝে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এনসিটিভি ভবনের সামনে বিক্ষোভে হামলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা থেকে মিছিল বের করে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে মিলন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। এ সময় অনতিবিলম্বে ঢাবিসহ এনসিটিভি ভবনের সামনে হামলায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানায় ছাত্রদল নেতারা। অভিযোগ করেন বর্তমান পুলিশ প্রশাসন ফ্যাসিবাদের দোসর হিসেবে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশে HMP ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছেন এক নারী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসে মৃত্যুহার কম, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। কিশোরগঞ্জের ভৈরবের 30 বছর বয়সী এক নারী গত শুক্রবার থেকে রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত 12 জানুয়ারি নিশ্চিত হওয়া যায় তিনি হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV-তে আক্রান্ত। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ওই নারীর মৃত্যু হয়। তার বেশ কিছু শারীরিক জটিলতা তৈরি হয়েছিল, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিদেশ যাত্রার কোনো ইতিহাস ছিল না মারা যাওয়া ওই নারীর। ভুগছিলেন ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও র্যাশ ওঠার মতো মৃদু উপসর্গে, যা ভাইরাসটির কারণেও হতে পারে। যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন। এই সাধারণ বিষয়গুলো মেনে চললে এটির বিস্তার কমবে, কিন্তু এটি নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সাধারণ স্বাস্থ্যবিধি, এগুলো আসলে অন্যান্য দেশে রেসপিরেটরি এটিকেট বলে, এটা সাধারণভাবে মানারই কথা, আমরা সেটুকু যা স্মরণ করে দিতে চাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই HMP ভাইরাসে আক্রান্ত থেকে মুক্ত থাকা সম্ভব। 5 বছরের নিচের শিশু এবং 65 বছরের উপরের বয়স্কদের ঝুঁকি বেশি। মূলত শিশু, প্রসূতি ও গর্ভবতী নারী, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যেই এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। যেহেতু এখন শীতকাল, শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের সবাইকে মাস্ক পরিধান করতে হবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে তারা অবশ্যই ইমিউনিটি বৃদ্ধির জন্য ভিটামিন সি, ভিটামিন ডি এবং নিত্য প্রয়োজনীয় সুষম খাবার গ্রহণ করতে হবে। এই ভাইরাসে মৃত্যুর হার 1000-এ 1 জন। সম্প্রতি চীনের পর ভারতের কর্ণাটক রাজ্যেও এই ভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। রান্না, খেলাধুলা আর না, চল গিয়ে দেখি মা রাঁধছে কি। ও নুডলস, হ্যাঁ কোকোলা নুডলস, তৈরি নিমিষে ঝটপট সহজে, ঝামেলা নেই কোনো, খেতে মজাদার। কোকোলা নুডলস, কোকোলা নুডলস। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। চলছে মাঘ মাস, উত্তরের জনপদে বয়ে যাচ্ছে কনকনে শীতল হাওয়া, ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি পঞ্চগড়ে সরকার হায়দারের কাছে। হায়দার, পঞ্চগড়ে আজ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, কেমন দেখছেন সকালের পরিস্থিতি? টিপু, আপনাকে শুভ সকাল। পঞ্চগড়ে আজ তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় কিন্তু আবৃত আছে এখনো সবকিছু আর কি। আমরা একটু যদি দেখাই আপনাকে, আমরা আছি করতোয়া নদীর পাড়ে। এখানে প্রচুর কুয়াশা আমরা দেখতে পাচ্ছি, যে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে সবকিছু, এবং শীতের যে তীব্রতা সেটা কিন্তু আসলে কমেনি, সেই শীতের তীব্রতাটা রয়েছে। এবং তীব্র শীতের কারণে কিন্তু মানুষজন কিন্তু আজকে খুব একটা বেশি ঘর থেকে বের হচ্ছেন না। আমরা কিন্তু আজকে সূর্যের আভা এখনো লক্ষ্য করিনি। তো আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, যেহেতু এটা মাঘ মাস, এই মাঘ মাসের শীতের তীব্রতাটা কিন্তু আরো কিছুদিন চলবে, এবং সাধারণ মানুষ কিন্তু তারা বলছেন যে সামনের দিকে আরো তীব্র শৈত্যপ্রবাহ এবং মাঝে শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যেতে পারে। এবং আমরা হাসপাতাল সূত্রে যেটা জেনেছি, যে হাসপাতালে গত কয়েকদিন থেকে রোগীর সংখ্যা একটু কম হলেও কিন্তু এটা বাড়তে পারে। এই জন্য চিকিৎসকরা কিন্তু সবাইকে পরামর্শ দিচ্ছেন সাবধানে থাকার জন্য এবং স্বাস্থ্যকর পরিবেশে নিজেদের রাখার জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী রবিউল হাসান। হাসান, ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি পঞ্চগড়ের খবর জানিয়েছিলেন, ঠিক তেমনই কিন্তু লালমনিরহাটের অবস্থা। এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি এই লালমনিরহাটে। গোটা লালমনিরহাট জুড়ে রয়েছে কুয়াশা আচ্ছন্ন, এবং ঘন কুয়াশার কারণে কিন্তু মহাসড়কগুলোতে কিন্তু যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে, এটি আমরা দেখেছি। এবং পাশাপাশি এই গ্রাম অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা বেশি রয়েছে, এবং পাশাপাশি এদিকে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অ্যাজমাজনিত রোগে অনেকে কিন্তু ভর্তি হয়েছে। লালমনিরহাট সদর হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট, সেখানে আমরা খোঁজ নিয়েছি, এবং প্রতিদিনেই ইনডোর এবং আউটডোরে এই শীতজনিত রোগের চিকিৎসা নিচ্ছে। এদিকে এই তীব্র ঠান্ডার কারণে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কিন্তু অনেক কষ্টে রয়েছে। পাশাপাশি এই শীতে কিন্তু প্রয়োজন ছাড়া কেউ বাইর হয়নি, সাধারণত 9টা থেকে 10টার মধ্যে। তো আমরা এখন কোনো সূর্যের মুখ দেখা মেলেনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। রবিউল, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে সবজির ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা, ফলে জমিতেই নষ্ট করছেন সবজি। উৎপাদন ও বিপণন বিভাগের সমন্বয়ের অভাবকে দায়ী করছে কৃষি বিভাগ। অন্যদিকে সঠিক প্রশিক্ষণের অভাবে উৎপাদন ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে না পারায় এমন বিপর্যয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার কৃষক নজরুল ইসলাম প্রায় 80,000 টাকা খরচ করে 1 বিঘা জমিতে ফুলকপি চাষ করেছিলেন। বাজারজাত করার খরচের থেকে দাম কম হওয়ায় জমিতেই তিনি ফুলকপি নষ্ট করতে বাধ্য হচ্ছেন। কবি লেওয়ার লোক না, কেউ খাইছে না। বিলে দেখেন কত কবি, অথচ একটা লোক
কেউ ভুল কি দেওয়া দেখছে না যে কবি আছে কি। অন্যান্য কৃষকও জানান একই কথা, ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানে পড়ে দিশেহারা তারা। তুলছি না, 2 টাকা কবি, আর পাশে তো লিবে 3 টাকা করে। আপনার দামই নাই সিমের, আমরা বেশি 10 টাকা কেজি, আর ওরা বেশি 20 টাকা 25 টাকা। আমাদের তুলা পয়সা হয়েছে না, মানে প্যাকেট দামে কিনলে এরকম দাম দিছে, আর 5 টাকা 7 টাকা এরকম বিক্রি হয়েছে। কৃষকের লোকসানের কারণ হিসেবে কৃষি অধিদপ্তরের উৎপাদন ও বিপণন বিভাগের সমন্বয়ের অভাবকে দায়ী করলেন এই কৃষি কর্মকর্তা। মার্কেটিং যে কৃষি বিপণন অধিদপ্তর আছে তাদের সাথে আমরা মানে এটা যদি আরো হয় সেক্ষেত্রে আমাদের মার্কেটটা ডেভেলপ হবে। কৃষি যারা কৃষক আছে, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, যারা কমার্শিয়াল চাষি, তারা কিন্তু আরো লাভবান হবে। বিশেষজ্ঞদের অভিমত, এমন বিপর্যয় এড়াতে কৃষক ও কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে চাহিদা ও যোগানের ভারসাম্য নিশ্চিত করতে হবে। কৃষককে প্রশিক্ষিত করতে হবে যে একটি ফসল এক সময় বপন না করে একটা টাইম সুইং গুলোর পরিবর্তন এনে বিভিন্ন সময়ে রোপণ করলে ওই ফসলগুলো একটু আগপাচ করলে পারে সরবরাহটা নিশ্চিত করা যায়। লোকসান এড়াতে ফসল চাষে বৈচিত্র্য নিয়ে আসার পাশাপাশি কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শরীয়তপুরে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে আদালতের কার্যক্রম। 23 বিচারকের বিপরীতে এজলাস রয়েছে মাত্র 15টি। এজলাস আর অফিস কক্ষ সংকটে দিন দিন প্রকট হয়ে উঠছে মামলা জট। তবে বরাদ্দ পেলে নতুন ভবনের নির্মাণ কাজ শুরুর কথা বলছে জেলা গণপূর্ত বিভাগ। বিধান মজুমদার অনিল পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নথিপত্র আর আলমিরা দিয়ে তৈরি দেয়ালের ওপাশের এজলাসে চলছে বিচারিক কার্যক্রম। আইনজীবী আর বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্যে চলছে এই বিচারিক কাজ। কিছু নথি টেবিলের নিচে, এখানে সেখানে। জায়গা সংকটে বিচার কাজ বিলম্বিত হওয়ায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। এখানে এজলাসের সমস্যা, এজলাস কম, যার কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। বিচারকের চাইতে এজলাস কম, সবাই একসাথে বা কয়েকজন একসাথে বিচার কার্যক্রম চালাতে পারে না। অন্যদিকে এজলাস সংকটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে মামলা জট। চরম ভোগান্তিতে আইনজীবী সহ কর্মকর্তা কর্মচারীরা। স্টাফরা বা আমরা আইনজীবীরা বসার কোনো জায়গা পাচ্ছি না। লেখালেখি তো প্রশ্নই আসে না, বসতে গেলে শুধু 8 জন বসতে পারি। চারটেগুলো নাই বললেই চলে, যা অধিকাংশ ভাঙ্গা। সময় মতন আমরা বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার দিতে পারি না আমাদের এই ভবনের অভাবের কারণে। তো সরকারের কাছে আমার আবেদন যে অতি দ্রুত যাতে করে এই ভবন আমরা পেতে পারি। ভবন নির্মাণ হলে সব সংকট কেটে যাবে বলে জানিয়েছেন জেলা জজ আদালতের নাজির। শরীয়তপুর সারা বাংলাদেশে জুডিশিয়াল ভবন আছে, শরীয়তপুর নেই। শরীয়তপুর খুব দ্রুত জুডিশিয়াল ভবন তৈরি করা হবে। এদিকে জমি অধিগ্রহণ, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট সম্পন্ন হলেও বরাদ্দ না পাওয়ায় নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমরা সয়েল টেস্ট করছি, ডিজিটাল সার্ভে করছি, এখন প্রকল্প অনুমোদন হইলে আমরা এই কাজটা শুরু করতে পারি। এখানে যে অফিসের যে এখন স্পেসের সমস্যা হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। দ্রুত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের জন্য বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। ঐতিহ্যের নিদর্শন আটবাণিজ্যলয় সরকারি উচ্চ বিদ্যালয়। তৎকালীন ব্রিটিশ স্থাপত্য শিল্পের আদরে নির্মিত এই স্কুলটি পূর্ণ করল 120 বছর।
এ উপলক্ষে দুদিনের বর্ণাঢ্য আয়োজনে করা হয় উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান। লাল ইটের গাঁথুনিতে ফেলে আসা স্কুল মুহূর্তের স্মৃতিচারণ করেন অনেকে। ব্রিটিশ সরকার 1904 সালে প্রতিষ্ঠা করে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। 100 বছরের পুরনো এই বিদ্যালয়টি পূর্ণ করল 120 বছর। লাল ইটের গাঁথুনিতে প্রায় 10 যুগের যাত্রা উপলক্ষে আয়োজন করা হয় পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান। জুড়ে থাকি আজীবন ভ্রাতৃত্বের বন্ধনে, এই স্লোগানে অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা। ক্লাস 3 থেকে 10 পর্যন্ত যারা পার করছেন, শিশুর মতো আজকে দেখতেছি এই মিলন মেলায় সবাই মনে সেই স্কুলে ক্লাস 3-তে আছেন। এইটা দেখে আমাদের আসলে প্রাণ আরো ভরে যায় যে আমরা বোধহয় এই যে প্রচেষ্টা করতেছি এটা কিন্তু সফল। আমরা আসলে একটা নতুন ইজম ক্রিয়েট করতে চাচ্ছি, আরমানিটোলিয়ান ইজম। এটা আমাদের একটা নতুন কমিউনিটি বা একটা শক্তি হিসাবে কাজ করবে। আমাদের মূল প্রতিপাদ্যটা এখন এইটাই, রিউনিয়ন বা এই আনন্দ বা এই গান বাজনা এটা আসলে সাময়িক। কেউ এসেছেন 10 বছর পর, কেউ 2 যুগ, আবার কেউ স্কুল প্রাঙ্গণে পা ফেলেছেন দীর্ঘ 52 বছর পর। আমার ভাইদের সাথে আলাপ করতেছিলাম, আবার স্কুলে ভর্তি হয়ে যায় পুনর্জন্ম। আমি 59 সালে ম্যাট্রিক পাস করেছি এই স্কুল থেকে, মনে হয় সেদিন। আজকাল 60 বছর হয়ে গেছে। আমার বন্ধুদের সাথে না হইলে 30 বছর পর দেখা যাবে। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে আবেগ আপ্লুত হন কেউ কেউ, মুঠোফোনে বন্দী করেন উপভোগ্য স্মৃতি। ফেলে আসা শৈশব কৈশোরের গল্পে মুখর হয় মুহূর্ত। 27 বছর পর আসলাম, 98 ব্যাচ আমরা আরমানিটোলিয়ান, এবং খুব এনজয় করছি। আরো বন্ধু বান্ধব আসবে। শব্দে বর্ণনা করা যায় না, অনুভূতিটা একেবারে মনের। তো ওই অনুভূতি নিয়ে আমরা এখানে আসছি। আমাদের প্রাণের প্রায় 20-25 বছর পর দেখা হয়েছে। তারা তো একে অপরকে মানে আমরা যারা ছিলাম তার কথা ভুলতেই পারতেছি না। শ্রদ্ধা আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখতে হয় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক, তবেই আগামী প্রজন্ম শিষ্টাচারের দীক্ষা পায়, বলছিলেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রাক্তন শিক্ষকরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে, এই সময়ে এই যে মানুষের যে সুসম্পর্ক তৈরির যে একটা কৌশল, এটি একটা চরম সুন্দর উদ্যোগ। মায়ার জালে যত বেশি ছাত্রদের আকৃষ্ট করা যাবে, ছাত্ররা তত বেশি অনুগত থাকবে এবং ছাত্ররা তত বেশি শ্রদ্ধায় অবনত হবে। শিক্ষকদের সম্মাননা, উপদেশমূলক বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি যাত্রায়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। টিউলিপ কাণ্ডে উত্তাল ব্রিটেনের রাজনীতি। শুধু মন্ত্রী থেকে নয়, এমপির পদ থেকেও তাকে বাদ দেওয়ার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। এদিকে লেবার পার্টির পক্ষ থেকে টিউলিপকে নির্দোষ দাবি করে দল মতের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান দলের নেতারা। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। টিউলিপ সিদ্দিক ইস্যুতে উত্তপ্ত ব্রিটেনের রাজনীতি। ফ্ল্যাট কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। তবে মন্ত্রী থেকে পদত্যাগ করলেও এমপি পদে বহাল রয়েছেন। আর এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রবাসীদের মনে। তার এমপি পদ থেকেও পদত্যাগ করা উচিত বলে মনে করছেন বাংলাদেশ কমিউনিটির অনেকে। মন্ত্রিত্ব থেকে রিজাইন করে ইজ নট গুড ইনাফ। তার এমপিশিপ থেকেও রিজাইন করার জন্য আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানাবো। টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে অনেক ফানি গুলা করা হয়েছে এবং আরো যদি গুলা করতেন তাহলে কেয়ার স্টামারের প্রধানমন্ত্রীর গদি নিয়ে টানাটানি পড়তো। এদিকে বাঙালি লেবার নেতারা বলছেন তাকে রক্ষায় প্রবাসীদের এগিয়ে আসা উচিত। বাংলাদেশি কমিউনিটি তেমন উল্লেখযোগ্য ইয়েতে আমরা অবস্থানে নেই। তার মধ্যে আমরা একটা পদ পেয়েছিলাম। এখন সার্বিকভাবে কিছুই বলা যাবে না, বাট কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। টিউলিপ সিদ্দিকী, রোশনার আলী, রূপা হক, আফসানা, এরা লইয়া আমরা গর্ব করি
কিন্তু এই গর্বটা আমরা কিন্তু বিলীন হতে যাচ্ছে। আমরা হয়তো নেক্সট ইলেকশনে বা নেক্সট পার্লামেন্ট ইলেকশনে দেখবার এই সমস্ত মানুষ হয়তো কমিজি বা এমপি থাকতে পারত না, নতুন কেউ হইতে না। আমি মনে করি ভবিষ্যতে টিউলিপ সিদ্দিকী এটা থেকে মুক্তি পাবে, আমার একটা বিশ্বাস। রাজনীতির কাদায় শুধু টিউলিপ একা নন, আটকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। টিউলিপ তার ঘনিষ্ঠ বন্ধু, পাশাপাশি আসন থেকে তারা নির্বাচিত হয়েছেন। সমালোচনা উঠেছে যে টিউলিপকে ছায়া দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি, এমনকি বলেছেন টিউলিপের জন্য তার দরজা খোলা। এমন অবস্থায় তোপের মুখে পড়েছেন কিয়ার স্টারমার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্র ভারত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। তার মতে বাংলাদেশে নতুন অধ্যায় খুলতে সহায়ক হবে গণতন্ত্র ও নির্বাচন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম WOIN কে দেয়া সাক্ষাৎকারে কথা জানান গার্সেটি। বলেন, একটা সুযোগ এসেছে, উভয় দেশই চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এর মধ্য দিয়ে অতীত পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করবে বাংলাদেশ। এখন অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় না, বরং যুক্তরাষ্ট্র ভারত একসঙ্গে কি করতে পারে সেদিকে নজর দিতে হবে, বলেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। একটা সুযোগ এসেছে, আমরা উভয় দেশই চাই সেখানে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠা হোক। আমরা চাই এর মধ্য দিয়ে বাংলাদেশ তাদের অতীত পেছনে ফেলে ভবিষ্যতের জন্য নতুন অধ্যায় শুরু করবে। অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয়, বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কি করতে পারে তা নিয়ে ভাবতে হবে। হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকো। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবারে জানাবো খেলার সংবাদ। বিপিএল এ নিজেদের অষ্টম ম্যাচে আজ মাঠে নামবে রংপুর রাইডার্স। টানা 7 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুরের প্রতিপক্ষ চিটং কিংস। তাদের বিপক্ষেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার লক্ষ্য রংপুরের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। রংপুরের দাপট থামানোর মতো কোনো দলের দেখা মেলেনি এবারের বিপিএলে। ঢাকা পর্বে সব প্রতিপক্ষকে বিধ্বস্ত করে সিলেটেও রংপুর ছিল অপ্রতিরোধ্য। এবার চট্টগ্রাম মাতানোর অপেক্ষায় গ্লোবাল সুপার লিগে শিরোপা জেতা রাইডার্স। বিপিএলে এখন পর্যন্ত রংপুরের হয়ে আগুন ঝরাচ্ছেন পেসার নাহিদ রানা। চিটাগং কিংসের ব্যাটারদের বিপক্ষেও একই ধারায় থাকতে চান তিনি। যে জিনিসটা চাইতেছিলাম ওই জিনিসটা হচ্ছে, এবং রংপুর রাইডার্সকে যে জিনিসটা আমার বেস্টটা দেওয়ার ওই জিনিসটা দিতে পারতেছি, তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বললেন টানা ম্যাচ খেলতে যদি ক্লান্তি বোধ করেন তাহলে টিম ম্যানেজমেন্ট তাকে বিশ্রাম দেওয়ার জন্য প্রস্তুত। এখন আলহামদুলিল্লাহ বডি ভালো ফিল করছি। রংপুর রাইডার্সও আমাকে ভালো সাপোর্ট করতেছে, ওরা বলছে তোমার যখন রেস্ট লাগবে আমাদেরকে বলবো, তো তাদের সাথে আমার কথা চলতেছে, যখন রেস্ট লাগবে তাদেরকে আমি বলবো। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের সাথে লড়াই জমাতে চায় সাগরিকার দলটি। সেই লক্ষ্যে প্রস্তুতিটাও বেশ ভালোই নিয়েছে চিটাগংয়ের ক্রিকেটাররা। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে বেতন ভাতা নিয়ে শঙ্কায় থাকা রাজশাহীর প্রতিপক্ষ সিলেট। ম্যাচ সামনে রেখে মাঠে ঘাম ঝরিয়েছে তারাও। সব সমস্যা সমাধান করে মাঠে সেরাটা দেওয়ার লক্ষ্য রাজশাহীর। আমরা কিন্তু চেষ্টা করছি যে কম্বিনেশনটা যাতে সুন্দর হয়, কিন্তু বাট আমাদের ক্লিক করছে না, দ্যাট ইজ ট্রু। আর জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করতে চায় সিলেট স্ট্রাইকার্স। প্রতিটা দলের সাথে আমরা যখন খেলি আমাদের একটা প্ল্যান থাকে, আমাদের ওই প্র্যাকটিস এই থাকে, তো আমরা চেষ্টা করি আমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 2টায় সিলেটের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চিটাগং কিংস। সুখন সরকার, নিউজ 24। বিপিএলে হারের বৃত্ত ভাঙার পরের ম্যাচেই আবারও ঢাকা ক্যাপিটালসের হার। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে 8 উইকেটে হেরেছে শাকিব খানের দল। ঢাকার দেয়া 140 রানের টার্গেটে তামিম মালানের ব্যাটে 24 বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা।
হারিজাদের নিত্যদিনের সঙ্গী এবারের বিপিএলে তারা হলেন ঢাকা ক্যাপিটালস। শুরুতে টানা 6 হারের পর সপ্তম ম্যাচে অধরা জয়টা পেয়েছিল শাকিব খানের দল। সিলেটে হারের বৃত্ত ভেঙে চট্টগ্রামে এসে জয়ের ধারা ধরে রাখতে পারল না তারা। চট্টগ্রামের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা। জয়ের ম্যাচে শতক হাঁকানো লিটন দাস পঞ্চম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন 13 রানে। পরের ওভারেই 0 রানে মুনিম শাহরিয়ারের বিদায়। 50 রানের আগে 3 উইকেট হারানো ঢাকা চাপ কাটিয়ে উঠতে সাব্বির রহমানকে নিয়ে সংগ্রাম ওপেনার তানজিদ তামিমের, কিন্তু 12তম ওভারে স্পিনার তানভীর ইসলামের জোড়া আঘাত। এই ওভারে তুলে নিলেন সাব্বির ও অধিনায়ক থিসারা পেরেরাকে। বিপিএলের মাঝপথে সুযোগ পাওয়া মোসাদ্দেকও ব্যর্থ। 11 রান করে তানভীরের শিকার হন তিনি। অন্য প্রান্তে একাই লড়ে যাওয়া তানজিদও হাল ছাড়লেন 44 বলে 62 রান করে। এরপর ফারমানুল্লাহ 22 রানে বিদায় নিলে 3 বল বাকি থাকতে 139 রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। জবাবে সহজ রানের লক্ষ্য তারা করতে নেমে ওপেনার নাজমুল হোসেন শান্ত 3 বল খেলে বিদায় নিলে ধাক্কা খায় বরিশাল। শুরুর চাপ কাটিয়ে অধিনায়ক তামিম ইকবাল, ডেভিড মালানের আক্রমণাত্মক ব্যাটিং, দুজনের 100 রানের পার্টনারশিপে চট্টগ্রামে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে 61 রানে বিদায় নেন তামিম। শেষ কাজটা সম্পূর্ণ করেন 49 রানে অপরাজিত থাকা মালান। তার সঙ্গে জাহান্দাদের 13 রানের সুবাদে 4 ওভার হাতে রেখে আসরের চতুর্থ জয় তুলে নেয় ফরচুন বরিশাল। জিহাদ আল হাসান, নিউজ 24। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে 45 রানের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক চিটং কিংস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে গ্রাহাম ক্লার্কের 101 রানের দুর্দান্ত ইনিংসে ভর করে স্কোরবোর্ডে 7 উইকেটে 200 রান তোলে চিটং। দলের হয়ে জাতীয় দলের ডাক পাওয়া পারভেজ ইমন খেলেন 39 রানের ইনিংস। খুলনার বিপক্ষে 3টি করে উইকেট শিকার করেন সালাম ইরশাদ ও মোহাম্মদ নেওয়াজ। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেটে 155 রানের বেশি তুলতে পারেনি খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ 37 রানের ইনিংস খেলেন রাসলি। চিটংয়ের হয়ে আরাফাত সানি নেন 3 উইকেট। শরীফুল ও খালেদ শিকার করেন 2টি করে উইকেট। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।